আইএসএফ দল ত্যাগ করেছেন আরাবুল ইসলাম, আর সে আরাবুল ইসলামই এই মুহূর্তে টিভি9 বাংলার একদম মুখোমুখি। আমরা সরাসরি কথা বলি। আজকে আমরা চলে এসেছি। আরাবুল বাবু, প্রথমেই জানতে চাইবো যে এই যে দল ত্যাগ এবং তার 24 ঘন্টা পর আপনার গাড়িতে হামলা চললো, তাই তো? হ্যাঁ, কি ঘটেছিল সেদিন? আপনারা জানেন ইতিমধ্যে ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আমি। এগুলো সবই আমার সময় 2023-এ পঞ্চায়েত সমিতির সভাপতি আমি পুনরায় হই। তারপরে দেখতে দেখতে প্রায় এতদিন হয়ে গেল। তারপর বিধানসভা হলো। আমি বিধানসভার আগে তৃণমূল কংগ্রেস থেকে আমি আইএসএফে যোগ দিয়েছিলাম। আমি ফুরফুরার মাটিতে বসেই বলেছিলাম যে আমি যতদিন থাকবো এই দলটাই করব। কিন্তু একটা জিনিস আপনারা ভাবলে অবাক হবেন, প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা আমাকে হেয় করার চেষ্টা করে। শুধু হেয় নয়, বিভিন্ন রকম আমার এখানকার এইসব ছেলেরা আছে, প্রচুর ছেলে আমার ভাঙড়ে, তাদের বলে তোরা ক্যানিংয়ে যে আরাবুল ক্যানিংয়ে দাঁড়িয়েছিল, ক্যানিংয়ে লড়াই করে। এরম ধরনের বারবার ছেলেদের সাথে প্রায় গণ্ডগোল বাঁধতে যায়। তারপরেও হয়নি। শেষবেশ ওরা আমার বিরুদ্ধে অনাস্থা আনল। আমি ওই দলেরই, তৃণমূল কংগ্রেসেরই আমি 22 জন মেম্বার নিয়ে আমি বোর্ড গঠন করেছিলাম 2023-এ। তাদের নিয়ে ওরা বেশ কিছু কর্মদক্ষ বেশ কিছু মেম্বারদের নিয়ে ওরা বিভিন্নভাবে মানে আমার উপরে লোকালে কিছু করতে পারছে না, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এখানে যাচ্ছে, এই করে অনাস্থা আনলো। তারপর আমি দেখলাম যে অনাস্থা এনেছে, আমি তখন কোর্টে গেলাম। কোর্ট আমারে স্থগিতা দিল। আমি তারপরে 19 তারিখ বললো, 19 তারিখে আমরা ফের গেলাম কোর্টে। 19 তারিখে আমরা ফের পেলাম অনির্দিষ্টকালের জন্যে স্থগিত। কোর্ট যখন দিল, এরা আর কোনোভাবে কিছু পাচ্ছে না, তখন বিভিন্নভাবে আমার উপরে টর্চারিং করার চেষ্টা করছে। তারপরে আপনারা দেখেছেন ভগবানপুর অঞ্চলের বোর্ড গঠন, অঞ্চলের প্রধান গঠন দুবারই ওরা এনেছে। আইএসএফই দুবারই বোর্ড গঠনের জন্যে প্রধান খারিজ করেছে। তারপরে বোর্ড গঠনে কে প্রধান হবে ওরা নিজেরা এনেছে। এনে যখন দেখছে ওদের সাথে মেম্বার নেই, তখন ওরা কোর্টে যাচ্ছে। কোর্টে গিয়ে গত পরশুর দিন ছিল কোর্টে গিয়েছে, তার আগের দিনে ছিল কোর্টে গিয়েছে। এবারে আমার যেটা খারাপ লেগেছে যে বারবার এরা আমার হেয় করছে। তখন আমি যে ভগবানপুর অঞ্চলের প্রধান খয়রুল ইসলাম, ওর ওয়াইফ প্রধান, তখন আমি ওর ওই মিটিংটা অ্যাটেন্ড করি। এইবারে ওই নিয়ে বিরাট হইচই। তারপর আমি দেখে শুনে আমি বললাম না, এই দলটায় থাকার কোনো জায়গা নেই, এদের মানুষত্ব নেই। সেই কারণে অনেক কথা আছে। আমি নওশাদ সিদ্দিকের মাজায় পড়ে একদিন ওর বাড়ি যাই। আমার তখন শরীর অসুস্থ, আমি এখনও অসুস্থ, আমার দুটো পায়ের ডিস্টার্ব আছে। এবারে উনি হাঁ করে আসলেন। আমরা প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি ওনার সাথে দেখা করবো। আমি গেছি 9টায়, এই 7টায়, আমরা 10টা পর্যন্ত ওনার বাড়ি বসে আছি। ওনার সব পিএ অমুক তমুক আছে, হ্যাঁ, ওনাদের পিএ আছে যারা আমরা মনে করতাম পিএ বলতে সুমিত রায়ের, এই অভিষেক ব্যানার্জির পিএ। এখন অভিষেকের থেকেও বড় পিএ হচ্ছে নওশাদের আর আব্বাসের। এরা যা বলে দেবে, এরা যা ঠিক করে দেবে তাই হবে। তো এবার আমরা গিয়ে আমি অনেকক্ষণ থাকলাম, আমি আমার ছেলে দুজনেই গেলাম। উনি দেখে আমার দেখলো গাড়িতে, আমি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার পা দুটো হয়ে দেখে সাত করে বাড়ি ঢুকে গেল। একটা মানুষ, আমি তো কালীঘাটে এর আগেও যেতাম, মমতা মাঝির সাথে আমার যখন রাগারাগিও ছিল, আমি যদি কালীঘাটে গিয়েছি মমতা মাঝি আমার ডেকে কথা বলেছে। তাহলে ওনারা এত অহংকার, ওনারা পীরের ছেলে বলে দাবি করে, ওনাদের যে অহংকার, ওনাদের যে মানসিকতা, সেই মানসিকতার সাথে আমাদের মিল খাচ্ছে না। আমরা তো মাঠে ঘাটের নেতা, আমরা তো ওনাদের মতন বড় জায়গাতে জন্ম নিয়ে সোনার চামচ মুখে নিয়ে তো আমরা নেতা হইনি। আমরা লড়াই করতে করতে অঞ্চলে লড়াই করতে করতে ব্লক করতে করতে বিধানসভা করতে করতে এমএলএ থেকে এখন পঞ্চায়েত সমিতির সভাপতি, রানিং 3 বারে। তাহলে আমরা ভাঙড়ে যদি মানুষকে গুরুত্ব না দেবো, ইজ্জত না দেবো, সম্মান না দেবো, তাহলে তারা আমাদের সাথে থাকে। তাই এই যে এনাদের কার্যকলাপ, এনার যে চালচলন, এনাদের ভাইবার আচার ব্যবহার, এটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। মানে আপনি বলছেন আপনার রাগটা নওশাদ এবং আব্বাস সিদ্দিকের ওপরেই, এবং তাই দল ত্যাগ? হ্যাঁ, তাছাড়া কি কারণ হতে পারে? আমি ওনাদের দলই, আমি তো চলে এসি, সবাই তো আইএসএফ করে নিয়েছি পঞ্চায়েত সমিতিটা। তাহলে ওনারা আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার কোনো প্রশ্ন আছে কি? আছে? তাহলে সেই জায়গাতে অনাস্থা আনলে কি আপনার তখন মনে হবে যে আমার বিরুদ্ধে ওনারাই অনাস্থা আনছে,
আবার আমি ওনাদের সাথে গলায় গলা মিলিয়ে চলা কি ঠিক হবে? না পারবো, আমি পারবো না, অন্যরা কেউ হলে পারবে। কিন্তু আপনি তো বহুদিনের রাজনীতিবিদ, আপনি তৃণমূল কংগ্রেসে প্রায় 20 বছরের বেশি থেকেছেন, আর তারপর আইএসএফে যোগদান করলেন। তাহলে আপনার মতন একজন হ্যান্ডকে কেন ব্যবহার করা হলো না আইএসএফে? একটা ব্যাপার হচ্ছে এখানে, একটা সত্যি কথা বলতে কি, আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, সেইটা ওনারা মেনে নিতে পারছে না। যে আরাবুল ইসলাম যদি নওশাদের ঊর্ধ্বে চলে যায়, জনসমর্থক যদি আরাবুলের পক্ষে চলে যায়, তাহলে এনাদের বাজার ডাউন হবে। আমি যখন হেরে গিয়েও, আমি যখন ক্যানিং পূর্বে যাচ্ছি, যেখানে যাচ্ছি হাজারে হাজারে লোক, যেখানে যাচ্ছি একটা পথে হাঁটবো সেখানে কয়েক হাজার লোক, একটা কোনো জায়গায় প্রোগ্রাম করব যাওয়ার আগে হাজার হাজার লোক। এরা সেইটা মেনে নিতে পারছে না দুই ভাই, যে আরাবুলের জনপ্রিয়তা বেশি হয়ে যাচ্ছে, আরাবুলকে না চাপলে আমাদের মাথায় উঠে যাবে, আইএসএফটা হয়তো আরাবুলির হয়ে যাবে, এই নব্য তৃণমূল হচ্ছে না, এরম একটা ওদের মনে ধারণা এসেছে। সেই কারণে আমাকে ওরা মেনে নিতে পারছে না। আর যে ঘটনা ঘটলো, আপনার গাড়িতে বোমাবাজি, ইট মারা হলো, সেটা কি কেন হলো বা কি কারণ বলে মনে করছেন আপনি? এটা শুনুন, ওরা ভেবেছে আরাবুলকে ধমকে চমকে কিছু করা যাবে, আইএসএফরা জানে না আরাবুল ধমকানো চমকানোর কাছে মাথা নত করে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব, কিন্তু কারোর কাছে মাথা নত করব না। আপনি একটা যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে একনায়কতন্ত্র, স্বৈরাচার, এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। আপনি আইএসএফে যোগদান করার পর সেটা মনে হয়েছে যে আইএসএফ একনায়কতন্ত্র বা স্বৈরাচার? 100% আপনার এই তো একটা কথা, আপনার উদাহরণ শয় আছে, শয় আছে। এখানে আসলে আমার সাথে কথা বলতো না, আমাদের সাথে। আমি কি ওনার অন্য দল করতে এসেছি? নওশাদ জানতো ভাঙড়ে আরাবুল যাতে কিছু না করুক। আরাবুল আমার এখানে বাড়ি, আমার কাছে তো 10টা লোক আসবে, বিপদে পড়লে উনি তো গিয়ে শুয়ে থাকে ফুরফুরায়। মানুষ বিপদে পড়লে ছুটে যেতে হতো আমার থানায়, তখন আমি নিজে ডিল করতাম ছুটে ছুটে গিয়ে। এখন অনেক ছোট বড় 250, 300, 500 নেতা আছে এখানে। তাদের এখানে আপনারা ভাঙড়ে ঘুরে ঘুরে দেখুন যে প্রতিটা ওনাদের কর্মীরা তোলাবাজের সাথে যুক্ত হয়ে গেছে। একটা বুথের নেতা হলেও সকালবেলা উঠে চিন্তা করে কেডা তৃণমূল করেছে, কেডা অন্য দল করেছে, তার বাড়ি গিয়ে হামলা করা। যে কটা এখানে হচ্ছে বিভিন্নভাবে দেখছেন না, আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, মিথ্যে অপপ্রচার করছে, তাতে কোনো লাভ হবে না। নওশাদের জেনে রাখা উচিত, এই ভাঙড় আরাবুল ইসলাম ফের যদি মনে করে মাঠে নেমে লড়াই করবে, আবার আরাবুল ইসলাম ভাঙড় একটা জায়গা আনবে। এই ভাঙড়ে এই দুদিন আগের কথাও যদি আমরা বলি, মানে ভাঙড় আর বোমা দুটোই একই রকম সমান্তরাল হয়ে গিয়েছিল। আপনার গাড়িতেও সেদিনকে বোমা মারা হয়েছে, তার আগেও আমরা বহুবার কাভারেজ করেছি যে ভাঙড়ে বোমা পড়ছে, ভাঙড়ে অস্ত্র উদ্ধার হচ্ছে। মানে এর সঙ্গে কি আইএসএফে তাহলে সরাসরি যোগাযোগ রয়েছে? কারণ আপনি তো নিজেও বলছেন যে আগের যে ঘটনা, মানে আপনার সঙ্গে যেটা ঘটেছে, সেখানে সরাসরি আইএসএফের যোগ রয়েছে। হ্যাঁ, 100%। মানে এগুলোকে তাহলে আইএসএফ এর দ্বারাই হতো? বলি, ভাঙড় এমন একটা জায়গায় চলে গিয়েছে, মমতা ব্যানার্জি ভেবেছিল ভাঙড়ে 7টা থানা 8টা থানা করলে হয়তো আমি এখানে পুলিশ প্রোটেকশন মানুষ পাবে। কোনো কারণ নেই, ভাঙড়ের মানুষকে কেউ চিনতে পারেনি। এরা মৃত্যু হলেও লড়াই করবে। এরা যদি মনে করে যে আমি মরবো, ও জানতে পারছে যে আমার গুলি লাগবে, কিন্তু তাও লড়াই করে যাবে এরা। এদের লড়াইয়ের মানসিকতাটা এমন একটা জায়গায় ভাঙড়ের মানুষের, যে এরা পিছু হটতে শিখেনি, এরা এগিয়ে যেতে শিখেছে, মারতে শিখেছে, মার খেতে শিখেছে, আর মারতে পারে এরা। আমি এই ভাঙড়েই তো আমার জন্ম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 84 সাল থেকে দল করেছি। উনি যখন যাদবপুরে ক্যান্ডিডেট ছিলেন, তখন থেকে ওনার সাথে আমি দলটা করেছি। আজকে 84 আর আজকে কত 26, কত বছর হলো? প্রায় 35 বছরের কাছাকাছি। তাহলে আজকে এই যে টাইমটা, আমি তো টাইমটা দলই করেছি, লড়াই করেছি, সিপিএমের বিরুদ্ধে লড়াই, একটার পর একটা লড়াই করেছি। করতে করতে 2006 সালে আমি জিতেছি প্রথম ডানপন্থী রাজনীতিতে। তারপরে দেখতে দেখতে তারপরে ফের জিতলো বাদল জমাদার, তারপরে আমি হেরে গেলাম তার কাছে, আমার অন্য লোকেরা আমার হারিয়ে দিল। এরমভাবে চলতে চলতে লড়াই করতে করতে তো আজকের ভাঙড়ে এখনও কোনো পরিবর্তন হয়নি। একটা বোম, গুলি, বন্দুক এখান থেকে পরিবর্তন হয়নি। কলকাতা পুলিশ এসেও কিছু করতে পারেনি বলবো না, তারা চেষ্টা করছে। কলকাতা পুলিশ পারেনি বলবো না, চেষ্টা করছে যে না, এলাকা শান্ত রাখা, এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। কলকাতা পুলিশ চেষ্টা করছে, আমি এটা বলবো না, কিন্তু চেষ্টা করে হবেটা কি? শস্যের মধ্যে যদি ভূত থাকে আপনি কি করবেন? 9:30টার সময় আমার গাড়ির উপরে হামলা। ভূতটা কে? ভাঙড়ে ভূতটা কে?
ভাঙড়ে আছে, আমি কারো নাম করে বলতে চাইছি না, এরকম ভূত আছে, মদত করছে, কোনোখানে কিচ্ছু না। আরাবুল আপনি তো দল ত্যাগ করেই ফেলেছেন। 24 ঘন্টা হলো না, আরাবুল যে দলতে রিজাইন করলো সেই দলের লোকেরা আরাবুলির ওপর আক্রমণ করছে। তাহলে কারা এরা কারা? তাতেও কি বলছেন শীর্ষ নেতৃত্বের কলকাঠি নাড়া হচ্ছে না? তাতে ওনাদের যারা আছেন, ওনাদের যারা নেতৃত্ব আছে তানারাই বলছেন, এখানে বসে বসে হচ্ছে না, চলো ফুরফুরায় গিয়ে বসে হচ্ছে না, চলো ভাঙড়ে। এই করে করে এই ভাঙড়ের মানুষের মানে উত্তেজিত করার একটা মানসিকতা তৈরি হয়েছে এই আইএসএফের মধ্যে। এরা কিচ্ছু জানে না, মারপিট করতে জানে, এরা মানুষকে পরিষেবা দিতে জানে না। আজকে ভাঙড়ের মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না, একটার পর একটা কয়েক বছর ধরে ভাঙড়ে রাস্তাঘাটের বেহাল অবস্থা, রাস্তাঘাটে চলার মতন পরিস্থিতি নেই। আজকে সেসব ডেভেলপমেন্টের উনি 5 বছরে কি করলেন? উনি শুধু বিধানসভায় গিয়ে বড় বড় ভাষণ দিলে তো হবে না, কাজটা করতে হবে, কাজ করে দেখাতে হবে। আমি কলমে এই করে দেবো আর সার্বিক উন্নয়ন হবে না, ওই কলমে কোনো দাম নেই। মানুষের পরিষেবা দিতে হবে, সার্বিক উন্নয়ন করতে হবে, মানুষের পিছিয়ে পড়া মানুষদের সাথে থাকতে হবে। গরিব মানুষের দুবেলা দুমুঠো খেতে পায় না, আমি যদি বলি চলো লাঠিঘাটে করে চলো মিটিং মিছিল, এটা হয় না। মানে আপনি কি সরাসরি নওশাদ সিদ্দিকীকেই বোঝাতে চাইছেন? আমি শুনুন, যে বোঝার সে বুঝবে, আমি কারোর নাম করে বলতে চাইছি না। আমি চাই ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সার্বিক উন্নয়ন, ভাঙড়ের মানুষ শান্তিতে বাস করুক, ভাঙড়ে বারবার অশান্তি, গুলি বোম বন্দুকের রাজনীতি না করে আমি সমস্ত ভাঙড়বাসীর কাছে আবেদন রাখবো যে শান্তি বজায় রাখার স্বার্থে সবাই আমরা একসাথে কাজ করি, আমরা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের কাজ করি, তাতে আগামী দিনে মানুষ পরিষেবা পাবে। কিন্তু আরাবুল বাবু, আপনার তাহলে তৃণমূলে হলো না জায়গা, আপনার আইএসএফে জায়গা হলো না, এখন তাহলে আপনার নেক্সট কি, মানে আপনার নতুন পদক্ষেপটা কি হতে চলেছে? কোনো পদক্ষেপ নেই, আমার কোনো পদক্ষেপ নেই। এখন আমি দেখব কি হচ্ছে। সবাই তো রুটি রুজির জন্য ছোটাছুটি করে, আমিও রুটি রুজির জন্য ছোটাছুটি করছি। আপনারা ভাবছেন যারা বল তৃণমূল ছেড়ে আইএসএফ ছেড়ে আবার অন্য দল সুবিধে যেখানে পাবে, দলের মানুষ সুবিধে যেখানে পাবে, কর্মীরা প্রোটেকশান পাবে, কর্মীরা মাথা তুলে দাঁড়াতে পারবে, কর্মীরা দুবেলা দুমুঠো খেতে পারবে, এই ধরনের কাজের সাথে যুক্ত হতে হবে। সে যদি বলে কেউ সমাজসেবী করতে হবে, বিশিষ্ট সমাজের কাজের জন্য করতে হবে। এই যে বারবার দল ত্যাগ বা দল বদলানো, তাতে কি আরাবুল ইসলামের যে মানে মানুষের প্রতি বিশ্বাস বা ভরসা, ওই জায়গাটা কি নষ্ট হচ্ছে? কি মনে করছেন আপনি? মানুষ, একটা কথা বলি, ভাঙড়ের মানুষ জানে যে আরাবুল ন্যায় নীতির জন্য লড়াই করে। ভাঙড়ের মানুষের কাছে বিশ্বাস হারালো আর হারানো না এরকম কোনো ব্যাপার নেই। ভাঙড়ের সব মানুষটাই জানে যে আমি এই দলটা ঢুকেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাগ করে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বহিষ্কার করলো, তারপর দলে নিল না, আমি তখন ঢুকেছিলাম, আমি দলেও কথা দিয়েছিলাম এই দলটা থাকবো। কিন্তু এই দলটা আপনারা দেখেছেন না, হুজুরা বলে বেড়াচ্ছে যে ও যেমন দলে এসছে আবার ও চলে যাবে, তার মানে ওরা এমন পেশার সৃষ্টি করবো এমনি চলে যাবে। তো ওনারা সেইটাই করেছে, আমার বিরুদ্ধে অনাস্থা এনে সেটা করেছে, আমি সেই কারণে চলে এসেছি। এটা কিন্তু আমি কোনো গাছ জোরে বা আমি অন্যায়ভাবে চলে আসিনি, আমার উপরে অন্যায় করা হয়েছে, আমার উপরে মেন্টাল প্রেশার করা হয়েছে, আমি সেই কারণে এই দলটা ছেড়ে দিয়েছি। আর এই যারা আপনার গাড়িতে হামলা করলো তাদের এগেনস্টে কি অ্যাকশন নেবেন? সেটা আমরা যেখানে যেখানে বলেছি, প্রশাসন যথারীতি সঙ্গে এসছে। তারপরে সব কিছু পুলিশ স্পটে গিয়ে তদন্ত করেছে, কারা কি করেছে না করেছে পুলিশের কাছে খবর আছে, নিশ্চয়ই আমি আশা করি পুলিশ। কতজনের নামে মানে আপনি অভিযোগ? আমি স্পেসিফিক নাম দিইনি, যেহেতু রাত্রে 10 থেকে 15 জনা তো ওরা ছিলই, তার থেকে বাইরে আরও কিছু লোকজন ছিল। আচ্ছা, তারা আপনি যাচ্ছিলেন তখন? বাড়ি ফিরছিলাম, আচ্ছা, রাত্রে আর কোথায় যাওয়ার তো জায়গা থাকে না, আমি ফিরছিলাম, সেই সময়টায় আমার উপর আক্রমণ। এই ঘটনা কি মানে আপনি আজ করছিলেন এরকম কিছু ঘটতে পারে বা কিছু? না, এরম আঁচের কোনো ব্যাপার নেই, তবে আমার কাছে খবর ছিল যে ওরা এরম তৈরি হচ্ছে, তোড়জোড় করছে, যে কোনো সময় আমি অ্যাটাক হতে পারি। তবে এইরকম ধরনের অ্যাটাক হবে আমি বুঝতে পারিনি, যে আমি ফিরবো রাস্তার উপরে রাত্রি অ্যাটাক করবে, এটা আমি ভাবিনি। তা এদের কাজ হচ্ছে, যারা কুকুর হয় তারা তো ভেউ করে, এরা কুকুরের থেকেও খারাপ। রাত্রি তোরা মারবি কেন, মা হিম্মত থেকে সামনাসামনি মার, লড়াই কর, রাত্রি মেরে পালিয়ে গেলাম, এটা ঠিক নয়। আর আমি আবার বলছি যে এই দলটা আমি ইচ্ছে করে ছাড়িনি, ওনাদের কৃষ্টি কালচারের জন্যে, ওনাদের মানসিকতা। ভাঙড়ে এখন যদি আপনারা 100 মানুষের জিজ্ঞেস করেন, 75 জন বলবে যে ওনারা কি,
সেটা বুঝতে পারবে। বেশ, অনেকটাই স্পষ্ট আমরা আরাবুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন আইএসএফ এর একদম শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন এবং এখান থেকে তিনি আরও একটি বিষয় স্পষ্ট করেছেন যে তাকে দলে দিনের পর দিন কোণঠাসা করা হচ্ছিল, দিনের পর দিন তাকে চাপ দেওয়া হচ্ছিল, মানসিক প্রেশার তৈরি করা হচ্ছিল এবং যার পরই এই সিদ্ধান্ত বেছে নেন। এবং তিনি সোশ্যাল মিডিয়ায় আরাবুল ইসলাম তিনি পরিষ্কারভাবে দাবি করেন যে স্বৈরাচারী মনোভাব, একনায়কতন্ত্র, এবং যার ফল তিনি দল ত্যাগ করেছেন। প্রথমে ছিলেন তৃণমূলে, তারপর বিধানসভা ভোটের ঠিক আগে আমরা দেখি আইএসএফে যোগদান করেন আরাবুল ইসলাম এবং তারপর ঠিক 5 মাসের মধ্যেই আবারও দল ত্যাগ করলেন। কিন্তু দল ত্যাগের পর তার উপর হামলা হয়, তার গাড়িতে প্রাণঘাতী হামলা হয়, অল্পের জোরে তিনি বেঁচে গিয়েছেন। সব মিলিয়ে এখন দেখান যে রাজনৈতিক তরজা এই বিষয় নিয়ে আর কোন দিকে গড়ায়। ভিডিও জার্নালিস্ট দেবব্রতর সঙ্গে ঐন্দ্রিলা, টিভি9 বাংলা, ভাঙড়।